মণিভূষণ ভট্টাচার্যের কোনো কবি সম্মেলনে একেবারে সামনের সারিতে যারা বসে আছেন তাদের প্রত্যেককে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। দুখানা চেয়ারের ঠিক পেছনে যদি একটা করে চেয়ার সাজানো হতো, দ্বিতীয় সারি সকলের মুখও দেখতে পেতাম। এটা অবশ্য জ্যামিতিক নিয়ম, কিন্তু বসার ভঙ্গিতে তফাৎ আছে। কেউ তার শিরোধার্য অহংকারে পেছনের শ্রোতার মুন্ডু ঢেকে দিতে পারেন, কেউ তার আরোপিত বিচ্ছিন্নতায় নিজের পেছনেই ঘাপটি মেরে থাকতে পারেন। অর্থাৎ কিনা ইউক্লিডের দিকে মুচকে হেসে আপনারা এদিক ওদিক বেঁকে চুড়ে দুমড়ে মুচড়ে উল্টো পাল্টা হয়ে যেতে পারেন। তেমন পরিস্থিতির জন্য তৈরি থাকাই ভালো। আগেই জানতাম সম্মেলন কক্ষের চেহারা মোটামুটি এরকমই হবে। স্থাবর সভাপতি মনস্ক ভঙ্গিতে ঝিমুবেন, প্রধান অতিথি ট্রামের টিকিট সরু করে পাকিয়ে কান পরিষ্কার করবেন। আসলে দেখেছি তো এরকমই হয়। আমি একবার কবি সম্মেলনে কবিতা শুনতে ততটা নয়, কবিতে দেখতে গিয়েছিলাম। কবিবন্ধু রঞ্জিত সিংহ সঙ্গে ছিল। আমি সিংহের পাশে শেয়ালটি হয়ে গুটিসুটি মেরে পেছনে দাঁড়িয়েছিলাম। কবিতা পড়লেন বুদ্ধদেব, বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ, অরুণ সরকার এবং অলোক রঞ্জন। কবিতা পাঠ শেষ হলো। বাইরে এসে দেখি সমস্ত উর্দি পড়া ড্রাইভার আধ পোড়া বিড়ি জলদি ছুড়ে দিয়ে গাড়ির দরজা খুলে মাথা নিচু করে দাঁড়িয়েছেন। দরজা বন্ধ হচ্ছে, গাড়ি চলে যাচ্ছে, বন্ধ হচ্ছে, যাচ্ছে, বন্ধ হয়, চলে যায়। একটা কথা, এখানে আপনাদের মধ্যে যাদের গাড়ি আছে ড্রাইভারকে বলেছেন তো যেন বেশি দূরে না যায়? কারণ এত ঠান্ডায় এই মরমী কক্ষ থেকে বেরিয়ে ফুটপাথে দাঁড়িয়ে থাকা খুব ন্যাস্টি। তাছাড়া তাপমাত্রা তারতম্যের দরুন হঠাৎ ঠান্ডা লেগে যেতে পারে, ঘরে ফিরে হুইস্কির অপচয় ঘটতে পারে, কিংবা হঠাৎ যদি চোখে পড়ে বঙ্গ আমার, জননী আমার, ফুটপাথের এক কোনায় কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে, পাশে তিনটি শিশু, হঠাৎ যদি চোখে পড়ে ছেঁড়া চটের ভেতর থেকে বেরিয়ে আছে কয়েকখানা ঘা ভর্তি পা, কবিতা শোনার পর, কবিদের দেখার পর সে বড় বিচ্ছিরি হবে। আর আমিও চাই না কোনো দিক থেকে আপনাদের মানসিক কংক্রিট চত্বরে চিত ধরে। সেজন্য দেখুন আমি গোড়া থেকে ঘরোয়া কথাবার্তা শুরু করেছি। কোনো পরীক্ষা নিরীক্ষা, কোনো তুখর ভবলীলা কিংবা নিভৃত সন্ত্রাস, কোনো নধর বৈরাগ্য বা কৃতবৃত্ত ধরি মাছ না ছুঁই পানি, কোনো অন্তর্নিহিত ব্যাপদেশের উত্থান বা শব্দের গতিশীল ঘষাঘষিতে অখণ্ড মণ্ডলাকার কোনো ম্যাজিক, এসবের মধ্যে আমি যাইনি। পারতাম হয়তো অপরাজিতার ঝোপে নীল সাপের প্রতি আত্মাকে খেলিয়ে দিতে, কিংবা দেশান্তরী সে বালিকা যার স্কার্টের বাতাসে ওরে সূর্যাস্তের আগুন, কেননা তাই ঘোর অপবিত্র যা ব্যক্তিগত। অথবা সমস্ত মন্ত্রীরই শেষ পর্যন্ত লম্বা চওড়া জুলফিতে পাক ধরে, হাঁটু ভেঙে যায় ঐতিহাসিক নিয়মে, হ্রদের তীরবর্তী অঞ্চল থেকে শোনা যায় হাজার হাজার ভীমের বিশালকায় গর্জন। আমি সেসব মধুর বদামিতে আদিক্ষেতায় একেবারেই যেতে চাই না। এমনকি আজকাল কেউ কেউ কবিতায় সংখ্যার সাহায্যে নানা রূপ প্রকাশের পক্ষপাতী। অথচ আমি আপনাদের সংখ্যা বলে ভাবতে পারি না। সাংখ্যের পুরুষ এবং রমণী আপনারা, দুটো মাত্র কাঠি কিংবা একটা কলমে কেমন সহজে জীবনের প্যাটার্ন বুনে চলেছেন, নিরাসক্ত, নিরুপদ্রব, নির্বিকার। পঞ্চবার্ষিকী পরিকল্পনার ঔরসজাত লাবণ্যের ঘনঘটা আপনাদের চামড়ায়। মার্কিনী মাধুর্যে বিগলিত হাড়ে বজ্জাত ঠকচাচা এবং ঠকচাচির দল। না হলে আপনাদের চোখের সামনে আসানসোল, মেদিনীপুর, দমদম প্রেসিডেন্সিতে কেবল রক্তের দাগ। অকাতক তরুণ রক্তে কেন ভেসে যায় জেলের উঠোন? বিশ্বাস করুন, আমি আপনাদের পটাতে চাইছি না। কোন রকম বিবেকের ফুসলানির মধ্যে আপনাদের মতো সরেশ মালদের টানতে চাইছি না আমি। কারণ ইতিহাস আপনাদের জন্য ভয়াবহ অ্যাপ্রোচ পেপার তৈরি করছে। সুতরাং আসুন সমস্ত লাম্পট্য বাঁটোয়ারা করে নেওয়া যাক। হিস্সার জন্য নিজেদের মধ্যে লড়িস না গুরু, মেজবাবু পেঁড়াবে। তাছাড়া আপনারাই তো শ্রোতা, পৃষ্ঠপোষক, প্রতিপালক, সমালোচক, সম্পাদক। বিয়েতে উপহার দেওয়ার জন্য হয়তো আমারও দু একখানা বই কেনেন। বিশেষ করে সম্মেলনের উদ্যোক্তাদের, যারা বড়বাবুর ইচ্ছে হলেই যে কোনো মুহূর্তে ফুলের ভেতর তার ঢুকিয়ে দিতে পারেন, গেঁথে ফেলতে পারেন অনেক অজস্র। আমি নিদারুণ ভাবে তাদের হাতে রাখতে চাই। আপনারাই তো এই গরিবের মা বাপ। আচ্ছা, সব ফুলই কি গেঁথে ফেলা যায়? কিছু কি শক্ত থাকে না? নিজের জায়গায়, নগরে, উদ্যানে, নদী তীরে, দুটো ফুসফুসের ঠিক মাঝখানটায় সেসব ফুল থেকে ফল হয়, ফল থেকে বীজ, পাখির ধারালো ঠোঁটে এবং বাতাসে উড়ে যায়। ছোট্ট চারা ক্রমশ শেকড় চাড়িয়ে দেয়, পাকে পাকে জড়িয়ে ফেলে কঠিন সংগঠন, ভেঙে পড়ে মন্দির, মসজিদ, দুর্গ, গির্জা, একাডেমি, অর্থমন্ত্রক, মহাফেজখানা, বিশ্ববিদ্যালয়,
কিংবা বেশ্যালয়, যতই বিদেশি বিশেষজ্ঞ আনুন, শুধু মেরামতিতে আর কতদিন টিকিয়ে রাখা যায় বলুন? যারা পেছনে দাঁড়িয়ে আছেন এবং যারা সামনে বসে আছেন, আপনাদের মধ্যে একটা নিঃশব্দ লড়াই চলছে। যারা বসে আছেন তারা অদৃশ্য কবজিতে হাতল দুটো জাপটে ধরে আছেন। যারা দাঁড়ানো তারা আর চোখে লক্ষ্য রেখেছেন যে কেমন করে চেয়ার খালি করানো যায়, কিন্তু মূলত আপনারা এক। যারা এখানে এসে পৌঁছননি, কিন্তু অন্য কোথাও ঠান্ডা রাতটাকে বগল দাবা করে কোনো মগজ ঝিমিয়ে পড়া গুহায় কাঁচা মাংস, নাচের রেকর্ড এবং ঝর্ণার করতালিকে নৃসিংহ অবতারের মতো খুলে দিয়েছেন। যারা এখানে অনুপস্থিত, কিন্তু কাল ভিক্টোরিয়ার সামনে ক্যাডবেরির খোসা ছড়াবেন, কিংবা চিড়িয়াখানার সিম্পাঞ্জির ছবি তুলবেন, কিংবা কোথাও গোপনে ঘাসের ডগায় দাঁতের ধার পরীক্ষা করবেন, কিংবা মডেস্টি ডেস্কের ফাঁকে চোখ রেখে স্টেনোকে ডিকটেশন দেবেন, কিংবা যারা এখন শম্ভুবাবুর নাটকের কোনো অলৌকিক দৃশ্যে ভীষণ মুভড, কিংবা সত্যজিৎ বাবুর কোনো অসাধারণ শটে একেবারে কাবু, অথবা মার্ক্সবাদের তাত্ত্বিক এবং প্রয়োগের দিক নিয়ে আলোচনা করছেন, চুরুট ফুরিয়ে যাচ্ছে তর্ক করছেন, নেসকাফে ফুরিয়ে যাচ্ছে তর্ক করছেন। রাত্রি বড় অন্ধকার হয়ে আসছে, তারাও সকলেই আপনাদের সঙ্গে এক, এবং খুবই আনন্দের বা দুঃখের, অথবা আনন্দের এবং দুঃখের কথা, যদিও আমিও আপনাদের সঙ্গে এক। কিন্তু এটা তো ঠিক, আমাদের কারো কারো বুকের ভেতরে, গহন ভিতরের দিকে একটুখানি কস্তুরী ছিল, মাঝে মাঝে গন্ধ পেতাম। হয়তো আমাদের বুকের বাঁ দিকে একটা দেশলাইয়ের কাঠি ছিল, হয়তো আপনাদের অনেকেরই ছোট্ট ব্যাগের মধ্যে সেই পরাক্রান্ত সাবলীল বিস্ফোরকবর্তী লকারের চাবি ছিল, জ্বলে উঠতে এবং জ্বালিয়ে দিতে পারতাম। হয়তো রক্তের ভিতরে চিরস্থায়ী বন্দোবস্তের নোংরা নর্দমা জলের মধ্যে ভূমিহীন কৃষকের রক্ত এবং ভারত মহাসমুদ্রের নীল গর্জন ছিল। আমরা গ্রাম এবং গঞ্জের এঁটো শালপাতা চাটা কঠিন লোমহর্ষক স্তব্ধতাকে ফাটিয়ে দিতে পারতাম, এবং ছিল বলি শুধুমাত্র কবি বা কবিতার জন্য নয়, এই উপসত্যভোগী অসৎ শীত রাত্রির উপকূলে অনেকে বা প্রত্যেকের মধ্যেই সেই মহান ভারতীয় সূর্যোদয়ের জন্য আপনারা এখানে জমায়েত হয়েছেন, এবং সম্ভবত আমিও।